প্লিজ আমার কাছে আসবেন না। এমন একটা কাজ করার সময় তোর মনে ছিল না? এখন ভয় পাচ্ছিস কেন? আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করেন। আমি কোনো অন্যায় করিনি আর কোনো ভুল করিনি। প্লিজ আমাকে এত বড় শাস্তি দিয়েন না। না না, আমি তোকে কোনো শাস্তি দেব না। তুই আমাকে যেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছিস, আমি আজকে তোকে সেটাই বানাবো। আজকে আমি তোর গায়ে সারা জীবনের জন্য এমন দাগ লাগাবো, সেটা শত ধুলে উঠবে না। দয়া করেন, আমাকে একটু বিশ্বাস করেন। আমি ভুল করেও এমন একটা কাজ করিনি। আর আমি তো সেদিন ওখানে ছিলামই না, আমি জানতামই না ওখানে এমন একটা কিছু হয়েছে। প্লিজ বিশ্বাস করেন। আমি কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস করে অনেক ঠকেছি। শেষ পর্যন্ত তোকেও বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই কি করলি? আমার বিশ্বাসের মর্যাদা রাখলি না, সবার সামনে আমাকে ছোট করে দিলি। আজকে আমি তোকে এমন শিক্ষা দেব, যেটা সারা জীবন তোর মনে থেকে যাবে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করেন আমাকে। আমার প্রতি এত বড় একটা অন্যায় অবিচার করার সময় তোর মনে ছিল না? তখন তোর মনে হয়নি যে আমি কতটা অপমানিত হব, কতটা বাজে পরিস্থিতিতে আমাকে পড়তে হবে? আপনি কেন বুঝতে চাইছেন না? আমি এরকমটা করিনি। আমি তো বলছি ওইটা আমার বান্ধবী করেছে। আপনি ওকে যত পারেন শাস্তি দেন। আমি নিষ্পাপ, আমাকে প্লিজ এত বড় শাস্তি দিয়েন না। আপনি তো জানেন আমি সব সময় পর্দা করি। প্লিজ আপনি পরপুরুষ হয়ে আমার মুখটা দেখবেন না। তোর মুখ দেখব? কি বলছিস? আজকে তোর পুরো শরীরটাকে দেখব, আর এমনভাবে স্পর্শ করব, সেদিন তুই আমাকে সবার সামনে যেটা বানিয়েছিস, আজকে সেটাই প্রমাণ করে দিব। তুই আমাকে সবার সামনে এমন করে অসম্মানিত করেছিস, যেটা আমার সারা জীবন মনে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণাটা আমাকে কুরে কুরে খাবে। আজকে 6টা মাস যাবৎ আমি রাতে ঘুমাতে পারি না, শুধু তোর নাটকের জন্য। সেদিন আমি সবার কাছে ছোট হয়ে গেছি, কারো কাছে আমি মুখ দেখাতে পারি না, একমাত্র শুধু তোর জন্য। আমি এমন কিছু করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করেন। আমি এমন কিছু করিনি। আপনি তো জানেন আমি কতটা ভালো আর কারোর সাথে কথা বলি না। আমি জানতামই না আপনার সাথে ওরকম একটা ঘটনা ঘটেছে। তুই কি করেছিস আর না করেছিস সেটা আমি খুব ভালোভাবেই জানি। আজকে তোকে আমি এমন শিক্ষা দেব, যেটা সারা জীবন তোর মনে থেকে যাবে। তুই বারবার বলছিস না তুই নিষ্পাপ, তুই কিছু করিসনি। তোর এই পর্দার আড়ালে এত বড় একটা জঘন্য চেহারা লুকিয়ে আছে। সেটা যদি জানতাম, তোকে ভালোবাসার মতো ভুলটা জীবনেও করতাম না। তুই কি করে পারলি আমাকে সবার সামনে এভাবে ধর্ষক সাজিয়ে দিতে? আমি জীবনে কখনো কারো কাছে ছোট হইনি, কিন্তু সেদিন তোর মতো একটা মেয়ের কাছে আমাকে ছোট হতে হয়েছে। তুই যদি বলতি তুই আমাকে পছন্দ করিস না, আমাকে তোর লাইফ থেকে দূরে সরে যেতে হবে, তাহলে আমি সেটাই করতাম। তোর থেকে দূরে সরে যেতাম। তারপরও তুই এমন একটা কাজ কেন করলি? আমার শরীরে এরকম একটা কলঙ্কের দাগ কেন লাগালি বল? আপনার কথা হচ্ছে, আমি তো বললাম আমি এমনটা করিনি। বিশ্বাস করেন, আপনি কোথাও একটা ভুল করছেন। একটু বিশ্বাস করেন আমার কথাটা। আপনার পায়ে পড়ছি, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। এসব আগে মনে ছিল না? যখন আমার শরীরে এত বড় একটা দাগ লাগিয়েছিলি, কি বলেছিল সেদিন? আমি নাকি ধর্ষক, তাই তো? সবার সামনে আমাকে এত বড় বাজে একটা ছেলে প্রমাণ করেছিলি। কি ক্ষতি করেছিলাম তোর? কয়েকদিন তোকে ফলো করেছিলাম। আসলে কি বলতো, আমার না অন্য সব ছেলেদের মতো এসব অশালীন পোশাক পরা মেয়েগুলোকে পছন্দ হয় না। তাই ভেবেছিলাম পর্দাশীল একটা মেয়েকে ভালোবাসবো, আর দরকার পড়লে তাকে জীবনসাথী করে নিব। যদি তুই আমাকে ভালোবাসতে পারিস, তাহলে হয়তো আমাকে তোর নিজের মতো করে গড়ে তুলব। কিন্তু তুই আমার সেই আশাটা শেষ করে দিয়েছিস, আর এমনভাবে আমাকে সবার সামনে ছোট করেছিস, যার জন্য আমি এতটা নিচু হয়ে গেছি। কেউ আমার সাথে কথাই বলে না, শুধু তোর জন্য পরিবারের সবার সম্মানটা ধুলার সাথে মিশে গেছে। কোনো অন্যায় না করেও আমাকে সবার সেদিন মার খেতে হয়েছে। 1টা মাস আমাকে জেলে থাকতে হয়েছে, সেটা শুধু তোর জন্য। কি অন্যায় করেছিলাম আমি? তোকে পছন্দ করাটাই আমার অন্যায় ছিল। যদি তোদের রূপ দেখে ভালোবাসতাম তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু আমি তো তোকে না দেখেই ভালোবেসেছিলাম, আর তুই আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেললি। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি তো বলছি আমি এমনটা করিনি।
তারপরও আপনি কেন আমাকে এইভাবে দোষারোপ করছেন? আপনি একটু বোঝার চেষ্টা করেন। দরকার পড়লে আপনি সবার কাছ থেকে শোনেন। আমি সেদিন ওখানে ছিলাম না, তারপরও আমাকে এমন শাস্তি দিয়েন না। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, দোহাই লাগে আপনার। আমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমি শুধু আমার সবটা আমার স্বামীর জন্য রেখেছি। প্লিজ, আপনি তার হকটা নষ্ট করবেন না। এত বড় একটা কলঙ্কের দাগ আমার শরীরে লাগাবেন না। সেটা তখন ভাবার কথা ছিল। তখন একটাবার কেন তোর মনে পড়েনি? আমি সবার সামনে কি করে মুখ দেখাবো? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আব্বু আম্মু পর্যন্ত আমার সাথে কথা বলে না। এই সামান্য একটা মিথ্যার কারণে আমার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তুই কেন এরকমটা করলি? আমি কি অন্যায় করেছিলাম? আমি তো বলছি আমি কোনো অন্যায় করিনি। ওপরওয়ালার কসম দিয়ে বলছি, বিশ্বাস করেন। দোহাই আপনার, আপনি আমার সাথে এমন কিছু করবেন না যার জন্য আপনি আমার সম্মানটা নষ্ট হয়ে যায়। প্লিজ। কে শোনে কার কথা? শান্ত পুরো রেগে হিংস্র পশুর মতো হয়ে গেছে। ওর নেশাত্মক চাহনিতে তীব্রতার দিকে তাকিয়ে আছে। তারপর ওর কোনো কথা না শুনে তীব্রতাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তারপর জোর জবরদস্তি করে ওর মুখের উপর থেকে নিকাবটা সরিয়ে ফেলল। সাথে সাথে তীব্রতা চিৎকার দিয়ে ওর দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতে গেলে শান্ত জোর করে ওর মুখের পাশে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। তীব্রতার কাছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম স্পর্শের মধ্যে শান্তের স্পর্শটা লাগছে। তীব্রতা কখনো চায়নি বিয়ের আগে কোনো পুরুষ ওর মুখ দেখুক। আজকে সেখানে একটা পরপুরুষ একটা কিনা ওকে এইভাবে স্পর্শ করেছে। নিমেষের মধ্যে ওর চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। তীব্রতার শান্তের থেকে ছোটার প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু শান্তের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। শান্ত শরীরের সব শক্তি দিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করে যাচ্ছে। তীব্রতার কাছে মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াটা ভালো ছিল। বারবার মনে হচ্ছে আজকের এই দিনটা দেখার জন্য হয়তো এতগুলো দিন ধরে বেঁচে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শান্তের শক্তির কাছে পেরে না উঠে একটা সময় তীব্রতা হাল ছেড়ে দিল। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই না? তাহলে শুনুন। একটা ভুল বোঝাবুঝির কারণে শান্ত অনেক বড় একটা অপবাদ মাথায় নিতে হয়েছে, তাও সেটা ধর্ষণের অভিযোগ। শান্ত অনার্স পড়ুয়া একজন ছাত্র। ওর ইচ্ছা ছিল কোনো পর্দাশীল মেয়েকে ভালোবাসবে, আর মেয়েটা যদি ওকে বলে তাকে বিয়ে করে নেবে। তাই না দেখেই তীব্রতাকে ভালোবেসেছিল, আর ওর চলাচল আর বিহেভিয়ারটা ভালো লাগতো। তাই ঈশান ওর দিকে নজর রাখত, কিন্তু তীব্রতারই বান্ধবী সেটা সহ্য করতে পারত না। তীব্রতা যেন ঈশানকে ভালো না বেসে ফেলে, আর ঈশানকে ওর থেকে দূরে সরিয়ে দিতে তীব্রতাকে বলে ঈশান ওকে ফলো করে। তাই তীব্রতা কয়েকটা দিন মাদ্রাসায় আসেনি। তখন তামিম ভুল করে তীব্রতার বান্ধবীকে ফলো করছিল। তারপর তীব্রতা আবার ফিরে আসলে তখন ঈশান ওকে ফলো করে, যেটা তীব্রতার বান্ধবী সহ্য করতে পারত না। তার উপর মেয়েটা ওকে পছন্দ করত। মেয়েটা কয়েকটা দিন শান্তের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু শান্ত ওকে ইগনোর করলে সেদিন তীব্রতার বান্ধবী ওকে তীব্রতার নাম করে কথা বলার জন্য ডাকে। শান্ত সবটা স্বাভাবিক ভেবেই মেয়েটার সাথে দেখা করে। শান্ত আসলে মেয়েটা ওকে জড়িয়ে ধরে। শান্ত ছাড়িয়ে নিতে গেলে তীব্রতার বান্ধবী ওর সাথে অনেক ধস্তাধস্তি হয়। এই বিষয়টা কয়েকটা ছেলে পেলে দেখে ফেলে। তারপর ওরা সবাইকে বিষয়টা জানালে একটা পর্যায়ে সেটা অনেক বড় একটা ঝামেলায় গড়িয়ে যায়। তামিম সেদিন সবার হাতে মার খেতে হয়। তারপর ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে দেওয়া হয়। মেয়েটাও নিজেকে বাঁচাতে কান্না করে বলেছিল শান্ত ওর সাথে বাজে কিছু করার চেষ্টা করেছে। সেদিন আব্বু আম্মু ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই কেউ ওকে জেল থেকে ছাড়াতে যায়নি। তারপর ওর একটা বন্ধু শান্তকে জেল থেকে ছাড়ায়, কিন্তু সবাইকে ধর্ষক ভেবে দূরে সরিয়ে দিয়েছিল। শান্ত বুঝতে পেরেছিল ও জীবনে কত বড় একটা ভুল করেছে, কিন্তু একটাবার জানতে পারেনি সেদিন তীব্রতার বান্ধবী ওর সাথে এমনটা করেছিল, তীব্রতা নয়। শান্ত ভেবেছিল তীব্রতাই ওকে এমন একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলেছে,
তাই ওকে এত বড় একটা শাস্তি দিয়েছে। আজকে শান্ত তীব্রতাকে জোরপূর্বক তুলে এনেছে। তারপর ওদের মাঝে কি কথা হলো, আর শেষে শান্ত যেটা করেছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো শান্তের কাজ শেষ হয়ে গেলে শান্ত তীব্রতার উপর থেকে উঠে গিয়ে ওর কাপড়গুলো ছুঁড়ে দেয়। তখন তীব্রতা কান্না করে করে বলে, এর থেকেও আপনি আমাকে মেরে ফেললেও আমি অনেক খুশি হতাম। আমার এত বড় সর্বনাশ কেন করলেন? সেদিন এই কথা মনে ছিল না, যেদিন আমি বারবার বলেছিলাম এরকমটা করিস না, তারপরও করেছিলি। তোকে ভালো লাগতো বলে তাই তোর পেছনে ঘুরতাম। কিন্তু আজকে প্রথমবার তোকে দেখেছিলাম, তোকে না দেখে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা যোগ্য নস। আমাকে যেটা বানিয়েছিস আজকে তোর সাথে তেমনটাই করলাম। এরপর তুই বুঝতে পারবি আমার গায়ে কত বড় একটা দাগ লেগেছে। এর মাঝে দরজার কলিং বেলটা বাজতে লাগলো। তামিম গিয়ে দরজা খুলতেই এবার ওর বন্ধু তামিমকে বলতে লাগলো, শান্ত, অনেক বড় একটা ভুল করে ফেলেছিস তুই। কি হয়েছে? আবার কি ভুল করলাম? তুই যে মেয়েটাকে তুলে এনেছিস সেদিন ওই মেয়েটা এসব করেনি। এটা সেই মেয়ে যাকে তুই পছন্দ করতি, কিন্তু সেদিন ওর বান্ধবী তোর সাথে এমনটা করছিল। ওরা দুজনে একই বোরকা পরতো, তার উপর ওদের কখনো দেখিসনি, তাই ভুল করেছিলি। ভেবেছিলি সেদিন তীব্রতা তোর সাথে এমনটা করেছিল, কিন্তু আজকে তুই ভুলবশত যে কাজটা করেনি তাকে এত বড় শাস্তি দিয়ে ফেললি। আমি তোকে বারবার বলেছিলাম এমন কিছু করার আগে একটু ভেবে দেখ। কি বলছিস কি তুই? শেষ পর্যন্ত কিনা একটা নিষ্পাপ মেয়েকে আমি এভাবে শাস্তি দিলাম? এর জন্য তো সারা জীবন আমাকে শাস্তি পেতে হবে। তুই আমাকে এই কথাটা আগে কেন বললি না? আমি জানতে পারলাম একটু আগে, তাই দৌড়ে এসেছিলাম, কিন্তু তার আগেই তুই এমন একটা কাজ করে ফেললি। আমি এখন কি করব যে এই অন্যায়টা করিনি তাকে এত বড় একটা শাস্তি দিলাম? এর জন্য উপরওয়ালা আমাকে কখনোই মাফ করবে না। একটা উপায় আছে, তুই যেহেতু মেয়েটার সাথে এরকম একটা কাজ করেছিস তাই ওকে বিয়ে করে নে। দেখ, বিষয়টা বাড়াবাড়ি হওয়ার আগেই তুই ওকে বিয়ে করে নে, সব ঠিক হয়ে যাবে, যদি তবে মেয়েটা তোকে মাফ করে। শান্ত খেয়াল করলো তীব্রতা কোনো রকমে কাপড়গুলো গায়ে জড়িয়ে কান্না করছে। তখন শান্ত এসে ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কলিজা, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এমন কাজ করতে পারো না। ভুলবশত তোমার সাথে এরকম একটা অন্যায় করে ফেলেছি। তুমি যদি আমাকে মাফ করো, উপরওয়ালা সারা জীবন আমাকে মাফ করবে না। আমি আপনাকে বারবার বলেছিলাম আমি এই কাজটা করিনি, তারপরেও সবটা না জেনে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। এর জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না, সারা জীবন অভিশাপ দিয়ে যাব। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি সব ভুল শুধরে নেব। তুমি শুধু একটাবার আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলেও উপরওয়ালা আমাকে কখনো ক্ষমা করবে না। একটু বোঝার চেষ্টা করো। শান্তের বন্ধু রুমে ঢুকলো আর বলতে লাগলো, দেখো আপু, এমনটা ভুলবশত হয়ে গেছে। সেদিন সবার সামনে তোমার বান্ধবী বলেছিল তুমিই তীব্রতা, তাই আমরা ভুল করেছিলাম। কিন্তু আজকে আমি এটা তোমার বান্ধবীর থেকে জানতে পেরেছি, কিন্তু যখন জানতে পারলাম তখন অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুমি ওকে মাফ করে দাও। যেটা হবার সেটা হয়েছে। আমি ওকে বলছি ও তোমাকে বিয়ে করে নেবে, তাহলেই তো তোমাকে যতটা অসম্মান করেছে সেটা ঠিক হয়ে যাবে। আমি ওনাকে কখনোই মাফ করব না, সারা জীবনে মাফ করব না। আমি মরে যাব, তারপরেও ওনার মতো একটা বাজে চরিত্রের মানুষকে বিয়ে করব না। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি সবটা মাথা পেতে নেব। তারপরও আমাকে এমন করে শাস্তি দিও না। আমি বলছি আমার ভুল হয়ে গেছে, আমি কখনো আর এরকম করব না। দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দিব। তারপরও তুমি আমাকে একটা সুযোগ দাও, তোমার কাছে মাফ করে দাও। শান্ত তীব্রতার পাগুলো জড়িয়ে ধরে মাপ চাইছিল। তারপরও তীব্রতা বুঝতে চাইছিল না। তখন শান্ত আর কোনো উপায় না পেয়ে একটা ছুরি বের করে হাতের উপর রেখে বলতে লাগলো, যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হবে না। আমি এমন একটা হতভাগা, জানো তো, যে ভুলটা করিনি সেই দোষে ফেসে গেলাম। আবার যার কারণে ফেসেছিলাম ভুলবশত তার জায়গায় অন্যজনকে শাস্তি দিয়ে ফেললাম। প্লিজ একটাবার মাফ করে দাও আমাকে, আমি মরার পর যেন শান্তিতে থাকতে পারি। শান্তের বন্ধু তীব্রতাকে অনেক বুঝালো,
তখন তীব্রতা উঠে গিয়ে ঈশানের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে ওর হাতগুলো ধরে বলল, আমি আপনাকে মাফ করে দিতে পারি, কিন্তু আপনি আমার যে সম্মানটা নষ্ট করে দিয়েছেন তার জন্য আপনি আমাকে বিয়ে করে নেবেন, তাহলে আমি আপনাকে মাফ করে দিব। আমি সব করে নিব শুধু তোমার সম্মানটা বাঁচানোর জন্য। তারপরও শুধু তুমি আমাকে একটাবার মাফ করে দাও, আমি দরকার পড়লে তোমার পা ধরে মাপ চাইব। আপনি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে করে নেন তাহলে আমি এই সবটা ভুলে যাব, মাফ করে দিব, আপনাকে স্বামী হিসাবেও মেনে নিব। পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখবো আমি, এত বেশি তোমাকে এত বেশি ভালোবাসবো যেটা তুমি কল্পনাও করতে পারবে না।